বারাণসী আর কাশী, দুই রূপ এক প্রাণ। যেখানে গঙ্গা বয়ে যায় পবিত্র স্রোতে, প্রজ্ঞা মিশে থাকে প্রতিটি কোণে, সেখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন নগরী, বারাণসী। দুই নদীর মাঝে গল্পের শুরু, উত্তরে বরুণা, দক্ষিণে অসি। বরুণার স্রোত গভীর আর বন্য, যেখানে ঋষিরা স্বপ্ন দেখে। অসি বয়ে যায় শান্ত আর ধীর, তার ঢেউ বলে কোমল কথা। তাদের মাঝে গড়ে উঠল এক শহর, যেখানে জীবন আর মৃত্যু একসাথে চিরন্তন। অন্যদিকে কাশী, যার অর্থ আলোয় ভরা, যা অন্ধকার ভেদ করে জ্ঞান ও প্রজ্ঞার পথ আলোকিত করে। এই নগরী শুধু স্থান নয়, এ এক অনুভূতির নাম, যা যুগ যুগ ধরে মানবজাতির আত্মা ও বিশ্বাসকে আলোকিত করে চলেছে। বারাণসী তার ভৌগোলিক পরিচয়, আর কাশী তার আধ্যাত্মিক সত্তা। গুড মর্নিং ফ্রম বারাণসী। আজকে 14th ডিসেম্বর, আর তোমরা জানো আমাদের বারাণসী ট্রিপ চলছে। আজকে সেই ট্রিপের ডে 3। আমরা দুদিন আগে বারাণসীতে পৌঁছেছি। প্রথম দিনটাও সুন্দরভাবে কাটিয়েছি, আর কালকের দিনে আমরা বিশ্বনাথ বাবার কাছে পুজো দিয়েছি। সারাদিনে অনেক অ্যাক্টিভিটিস করেছি, সবই দেখতে পেয়েছো। আজকের দিনে প্ল্যান পুরো ভর্তি আছে, কারণ আজকেই আমাদের বারাণসীতে শেষ দিন। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অযোধ্যার জন্য। তো আজকে এখন কটা বাজছে, 6:20 মতো বাজছে। আমরা ওই 6:30 পৌনে 7 নাগাদ বেরিয়ে যাব হোটেল থেকে। প্রথমেই যাব কাল ভৈরব মন্দিরে। সেখানে গিয়ে দেখি কি ব্যবস্থা আছে, ঠিক জানি না যে লাইন দিতে হয় বা কি করতে হয় পুজোর জন্য। তো সেটা করে ওখানে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। পুজো দিয়ে আমরা বোট রাইডটা করব, যেটা সব থেকে প্রতীক্ষিত জিনিস, যে সুন্দর গঙ্গার মধ্যে দিয়ে প্রতিটা ঘাট ঘোরাতে ঘোরাতে একটা বোট রাইড হবে, সেইটা করার ইচ্ছা আছে। তারপরে আমাদের সারাদিনের কিছু প্ল্যান আছে, যেটা আমরা ওরকমই অটো বুক করব, করে অনেকগুলো পয়েন্ট আজকে ভিজিট করার আছে। যদিও সেগুলো একই রুটের মধ্যে পাশাপাশি, সেজন্য আশা করছি যে দেখতে পারবো। এবার তো টাইমের ওপর ডিপেন্ড করছে যে কীভাবে কতটা দেখবো। তো এই হচ্ছে আজকের প্ল্যান। চলো আজকের দিনটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং। তাহলে রেডি কাল ভৈরব যাওয়ার জন্য? কাল ভৈরবের পুজোটা দিয়ে আমি বোট রাইডের জন্য বেশি এক্সাইটেড। হ্যাঁ, বোট রাইডটা বেশ ইন্টারেস্টিং হবে হয়তো। অপেক্ষা করছি। তারপরে বোট রাইডটা একটু সময় নিয়ে কতক্ষণ করায় দেখি কিরকম রেটে কি আছে, কিরকম বোটে আমরা যাই করেছি। আমার ইচ্ছা হচ্ছে এই বইটা পাওয়া, নর্মাল দেশি বোটগুলো যাওয়া। মোটর বোট চাই না, মোটর বোটগুলো ঝপ করে ঘুরে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। রাতে ঘুম কেমন হচ্ছে? রাতে ঘুম ভালোই হচ্ছে। হ্যাঁ, সত্যি বেশ কমফোর্টেবল, বেশ সুন্দর স্টে। তাহলে রেডি, চলো বেরোনো যাক। A few moments later. কাল ভৈরব হল শিবের এক ভয়ঙ্কর রূপ, যাকে ব্রহ্মাণ্ডের রক্ষক এবং ধর্মের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। শিব পুরাণ অনুযায়ী কাল ভৈরবকে শিব সৃষ্টি করেছিলেন ব্রহ্মার অহংকার ধ্বংস করতে। একবার ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক শুরু হয়, এবং ব্রহ্মা অহংকারিত হয়ে শিবের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ব্রহ্মার অহংকারে রুষ্ট হয়ে শিব কালভৈরবকে সৃষ্টি করেন, এবং তিনি ব্রহ্মার 5টি মাথার মধ্যে একটি ছেদন করেন। সেই ছেদিত মাথাটি কালভৈরবের সঙ্গেই থেকে যায়। তিনি ব্রহ্ম হত্যা দোষ দ্বারা অভিশপ্ত হন। এই পাপ থেকে মুক্তি পেতে কালভৈরব বিভিন্ন পবিত্র স্থানে ঘুরে বেড়ান। শেষ পর্যন্ত তিনি বারাণসী বা কাশীতে এসে পৌঁছন, এবং সেই ব্রহ্মার মাথাটি ভূমিতে পতিত হয়। অবশেষে তিনি পাপ মুক্ত হন। তখন শিব ঘোষণা করেন যে কালভৈরব চিরকালের জন্য বারাণসীতে থাকবেন এবং ভক্তদের পাপ মুক্তি ঘটাবেন। সেই থেকে কাশী চিরতরে পবিত্র এবং কালভৈরব দ্বারা রক্ষিত বলে মনে করা হয়। কালভৈরবকে কাশীর কোতোয়াল বা রক্ষক বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, তার অনুমতি ছাড়া কেউ কাশীতে প্রবেশ বা প্রস্থান করতে পারে না। তিনি কাল অর্থাৎ সময়ের প্রভু। তিনি ভক্তদের সর্বদা অশুভ শক্তি থেকে রক্ষা করেন, সাহস প্রদান করেন এবং মৃত্যু ভয় দূর করেন। তার বাহন একটি কালো কুকুর, যা বিশ্বস্ততা এবং সতর্কতার প্রতীক। কি রাস্তা, মনে হচ্ছে না পাহাড়ের ওপর ল্যান্ড রোভার করে উঠছি। শুধু পাশে খাতটাই নেই, এই আর কি।
পাথরের রাস্তা, টোটো একবার এদিকে একবার ওদিকে, আমরা মানে প্রাণ হাতে করে বসে আছি। যাই হোক, মেন রাস্তা দিয়ে আমাদের যেতে দিচ্ছে না, তাই জন্য এই পুরো বেনারসের যে গলি বিখ্যাত সেই সব গলির মধ্যে দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা মেন রাস্তায় উঠেছি। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি আস্তি ঘাটের দিকে, মানে আস্তি ঘাটেই নামবো। সেখান থেকে আমরা একটা বোট নেব, সেই বোটে করে ঘাটগুলো ঘুরে দেখব। আগে আস্তি ঘাট পৌঁছাই, তারপর দেখছি কি করা যায়। আস্সি ঘাট বা অসি ঘাট শহরের দক্ষিণ অংশে গঙ্গা নদী এবং অসি নদীর মিলনস্থলে অবস্থিত। কথিত আছে দেবী দুর্গা অসুর শুম্ভ নিশুম্ভকে বধ করার পর তার তলোয়ার এখানে নিক্ষেপ করেছিলেন এবং সেখান থেকেই অসি নদীর উৎপত্তি হয়েছিল। এই ঘাটটি সকালের বিশেষ কার্যক্রম সুবাহে বেনারসের জন্য বিখ্যাত, যেখানে যোগব্যায়াম, শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা এবং প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় আস্সি ঘাটে জমকালো গঙ্গা আরতিও অনুষ্ঠিত হয়। আস্তি ঘাটে চলে এসেছি বোটিং করার জন্য। এইখানে সব সুন্দর করে বোটগুলো সব সাজানো রয়েছে। এই হচ্ছে ঘাটের ভিউ। এই ঘাটটা তুলনামূলক অনেক বেশি পরিষ্কার আর অনেক ছিমছাম, লোক সংখ্যাও অনেক কম। এজন্য যে ফরেনার ট্যুরিস্টরা রয়েছে না, তারা এই ঘাটটা বেশি একটু প্রেফার করে। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। ফাইনালি আমরা উঠে পড়েছি বোটে আস্তি ঘাট থেকে। এখন যাচ্ছি প্রতিটা ঘাট এখান থেকে দেখতে দেখতে। লাইফ জ্যাকেট পরানো হচ্ছে সবাইকে, পরে ফেলো। বেরোচ্ছি তুলসী ঘাট। হ্যাঁ হ্যাঁ, সব প্রতিটা ঘাটের নাম লেখাই আছে। ঘাটটা এটা হচ্ছে, এখান থেকে দেব দীপাবলি যে অনুষ্ঠানটা হয় এখান থেকে। আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমার গান, আমি তোমাতে সপেছি প্রাণ গো দেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এখানে আর মণিকর্ণিকা ঘাটে, এই দুটো জায়গাতেই সব দেহ দাহ করা হয়। ঠান্ডা লাগছে, কাঁপছে। ও মা, মা একমাত্র লাইফ জ্যাকেট পরেছে। ভয় লাগছে মা? তো লাইফ জ্যাকেটটা পরেছে কেন? আমরা কেউ লাইফ জ্যাকেট পরিনি, একমাত্র মা পরেছে। মানে মা যদি পড়ে যায় আমাদেরকে বাঁচাবে আর কি। তাও সবাই সাঁতার জানে, আমি তো তাও জানি না। এই শীতের ভোরবেলা, ভোর না এখন সকালবেলা, সুন্দর হালকা রোদের আলোয় ঠান্ডার মধ্যে বোট রাইডটা অসাধারণ লাগছে। মানে ভীষণ ভালো লাগছে। গঙ্গার মধ্যে প্রতিটা ঘাট এখন পরিষ্কার দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব এনজয় করছি। আর এই রাইডটা না অনেকক্ষণ হবে, প্রায় 1 ঘন্টা মতো, কারণ আস্তি ঘাট থেকে শুরু করে একদম মণিকর্ণিকা অবধি অনেকটা যাবে। দশাশ্বমেধ ঘাট থেকে বোটে উঠলে কি হয়, তারা ওই তার পাশে যে কটা ঘাট রয়েছে, হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা, এই 2-3টে ঘাট দেখিয়ে দেয়। কিন্তু আস্তি ঘাট থেকে যদি বোটে ওঠো তাহলে এই পুরো রাইডটা পাওয়া যাবে। আস্তি ঘাটটা যেহেতু অনেকটা দূরে, তাই জন্য আমি বলবো বোট রাইড নিলে আস্তি ঘাট থেকে ওঠাই ভালো।
এই হচ্ছে বিখ্যাত দ্বারভাঙা ঘাট। এই যে একটু জুম করে দেখালে, এই যে এইটা হচ্ছে দ্বারভাঙা ঘাট। আর এইখানে সব বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে, অনেক সিনেমার। সত্যজিৎ রায়ের সিনেমা তো বটেই, এছাড়াও আরও অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে। আর এইখানে একটা হোটেল আছে, এই যে এইখানে একটা হোটেল আছে। এইটার এইরকম ঘাটের ধারে হোটেল হওয়ায় পার ডে 40,000 রুপিস প্রাইস আছে। এই আমরা ক্রস করছি দশাশ্বমেধ ঘাট। এটা সব থেকে বেশি জমজমাট, সব থেকে বেশি ভিড়, একটা পপুলার জায়গা। এত ঘাটের মধ্যে এটাই সব থেকে বেশি ক্রাউডেড। দশাশ্বমেধ ঘাট এখন ক্রস করছি। আচ্ছা, আমরা তো এরকম হাতে টানা বোট নিয়েছি, কারণ আমার এই বোটটাই ভীষণ ভালো লাগে। ওই মোটর বোটে তো একটু অল্প টাইমের মধ্যেই ঘুরিয়ে দেয়, আর মোটরের ওই আওয়াজটা না ভীষণ ইরিটেটিং লাগে। বাট এখানে অনেক মোটর বোটও রয়েছে, কেউ চাইলে সেগুলোও নিতে পারো। আমার পার্সোনালি এটা ভালো লাগে বলে এটা নিয়েছি। আর এখানে না বোটের জন্য ভীষণ বার্গেনিং করতে হয়। এরা একটা প্রাইস বলে, সেই প্রাইসটা মানে 2,500 3,000 এরকম প্রাইস বলবে। বাট তুমি যদি শেয়ারে যাও, শেয়ারে অন্য লোকেদের সাথে পার হেড বোধহয় 100-150 টাকা করে চার্জ করবে। বাট পুরো বোটটা যদি পার্সোনাল বোট ফ্যামিলির জন্য নিতে চাও, তাহলে সেটা 2,500-3,000 প্রাইস বলবে। বাট সেটাকে বার্গেনিং করে মোটামুটি ওই 1,500-2,000-এর মধ্যে নামিয়ে আনতে হবে। যার যত ভালো বার্গেনিং ক্যাপাবিলিটি সে সেরকমভাবে করতে পারো। আর আমরা 4 জনে একটা ফ্যামিলি বোটে নিয়েছি। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। কাল থেকে অনেকবারই এলাম, একবার পার থেকে দেখেছি, এখন গঙ্গা থেকে। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জন্য এই দুটো টিনের মাঝখান দিয়ে ঘাটে নামার সিঁড়িটা ছিল, সেই সিঁড়িটা এখন ভেঙে দিয়েছে। এর পাশেই রয়েছে রত্নেশ্বর শিব মন্দির, যদি দেখাতে পারি। রত্নেশ্বর শিব মন্দির জলের উপর অবস্থিত এই মন্দিরটি প্রায় 9 ডিগ্রি হেলানো অবস্থায় থাকার কারণে মন্দিরের গর্ভগৃহ বেশিরভাগ সময় জলের নিচে অবস্থান করে। কাহিনী অনুসারে প্রায় 500 বছর আগে রাজা মানসিংয়ের এক ভৃত্য তার মায়ের জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন এবং তারপর তিনি গর্ব করেন যে তার মাতৃঋণ শোধ করা হয়েছে। যেহেতু মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তাই তার মায়ের অভিশাপে মন্দিরটি হেলতে শুরু করেছিল। অন্য একটি কাহিনী অনুসারে রানী অহল্যাবাই হোলকারের এক দাসী রত্নাবাই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং তারপর তিনি নিজের নাম অনুসারে মন্দিরটি নামকরণ করেন। তাতে রানী রাগান্বিত হয়ে অভিশাপ দেন এবং সেই অভিশাপের কারণেই মন্দিরটি হেলতে শুরু করে। A few moments later. वन्दे देवोमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिं वन्दे सूर्यशशाङ्कवन् ॐ मृत्युञ्जयाय रुद्राय नीलकण्ठाय शम्भवे। সুন্দর একটা বোট রাইড করার পরে আমরা দশাশ্বমেধ ঘাটে আমাদের বোট নামিয়ে দিয়েছে। তো এখানে এসে হঠাৎ করে না এসে থেকেই আর কি সৌরভের খুব ইচ্ছে ছিল গঙ্গা স্নান করবে। তো সকালবেলা বেশ সুন্দর সময় সৌরভ এখানে গঙ্গা স্নান করেছে, করে মনের একটা ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। মায়েদেরও ইচ্ছে ছিল, কিন্তু এখানে এখন ড্রেস চেঞ্জ করার মতো সেরকম কিছু আনেনি, তাই জন্য করতে পারছে না। তো যাই হোক, এবার আমরা হোটেলে ফিরে যাব, তারপরে বাকি যে সাইট সিইংগুলো আছে সেগুলো করব। One hour later. 11:15 বাজছে, আমরা এখন বেরোলাম। একটু লেট হয়ে গেল, যাই হোক একটু আস্তে ধীরেই বেরোলাম। এখন আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করব হোটেলের সামনে থেকেই। আমরা ডিরেক্ট চলে যাব BHU ক্যাম্পাসের মধ্যে যে মন্দির রয়েছে সেখানে।
তো বিএইচইউ থেকে ফেরার পথে আমরা বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো ভিজিট করব এরকমই ভেবেছি, কারণ মন্দিরগুলোর এখন টাইমিং যা আছে মোটামুটি 1টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। তো বিএইচইউতে খানিকটা সময় কাটানোর পর ফেরার পথে ওই 2:30-3টে নাগাদ সব মন্দিরগুলো খুলবে, তখন আমরা সেগুলো ভিজিট করবো। আমরা এখন যাচ্ছি রামনগর ফোর্ট, কিন্তু এখানে ট্রাফিকের অবস্থা ভীষণ খারাপ। মানে এই যে অটো দাঁড়িয়ে রয়েছে লাস্ট 15 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এসেই গেছি প্রায়। সামনে একটা ব্রিজ আছে, সেটা পেরোতে হবে, গঙ্গা পেরোলে ওপারে গেলেই রামনগর ফোর্ট। কিন্তু এখানে ট্রাফিকের যা অবস্থা, মনে হয় কোনো ভিআইপি বা সেলিব্রিটি কেউ এসছে, আর নয়তো রাস্তায় কোনো কাজ হচ্ছে, তাই জন্য পুরো ট্রাফিক এখানে একদম স্টিল হয়ে গেছে। আমরা রামনগর ফোর্ট অব্দি পৌঁছাতে পারিনি, এখন এই গঙ্গার উপরে যে ব্রিজটা আছে এটার উপরে রয়েছি। মানে ট্রাফিকে যেরকম বলছিলাম খুবই খারাপ অবস্থা, পুরো গাড়ি সমস্ত দাঁড়িয়ে রয়েছে। 1 ঘন্টার উপরে টাইম হয়ে গেল, 1টা বাজতে চললো। তো এখানে এতটা টাইম দিলে পরের পয়েন্টগুলো ভিজিট করতে অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য আমরা এই ব্রিজের ওপর থেকেই রামনগর ফোর্ট দেখা যাচ্ছে সেটুকুই দেখে নিলাম। আর পুরোটা এখন ব্রিজ পার হয়ে যেতে গিয়ে সেখানে দেখে আবার ফিরতে অনেক সময় লেগে যাবে, তাই জন্য এই পয়েন্টটা আজকের জন্য স্কিপ করে দিলাম। এখন আমরা যাচ্ছি বিএইচইউ। এই যে দূরে দেখা যাচ্ছে রামনগর ফোর্ট, সামনে থেকে দেখার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু এবার আর হলো না। बनारस हिंदू यूनिवर्सिटी प्रांगणের মধ্যে অবস্থিত শ্রী বিশ্বনাথ মন্দির বা নিউ বিশ্বনাথ মন্দির ভগবান শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি बनारस হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্যর পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবং বিড়লা পরিবারের অর্থায়নে নির্মিত হয়, তাই মন্দিরটি বিড়লা মন্দির নামেও পরিচিত। 1931 সালে মন্দির নির্মাণের কাজ শুরু হলেও তা শেষ হতে সময় লেগে যায় প্রায় 35 বছর। অবশেষে 1966 সালে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। মন্দিরের স্থাপত্য কাশী বিশ্বনাথ মন্দির থেকে অনুপ্রাণিত। পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথরে নির্মিত। এটি ভারতের একটি অন্যতম উচ্চতম মন্দির। মন্দিরের প্রধান চূড়ার উচ্চতা প্রায় 77 মিটার বা 253 ফুট। মন্দিরের প্রধান গর্ভগৃহে শিবলিঙ্গ স্থাপিত রয়েছে, আর বিশাল মন্দির প্রাঙ্গণে রয়েছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, হনুমান এবং নটরাজের মন্দির। মন্দিরের দেয়ালে ভগবদ্গীতা এবং উপনিষদ সহ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের শ্লোক খোদাই করা আছে। মন্দিরটি আধ্যাত্মিকতা ও শিক্ষার একটি মেলবন্ধন, যা बनारस হিন্দু বিশ্ববিদ্যালয়ের মূল আদর্শকে প্রকাশ করে। এছাড়াও এটি দার্শনিক আলোচনা কেন্দ্র হিসাবেও কাজ করে এবং সারা বিশ্বের ভক্ত, ছাত্র ও পর্যটকদের আকর্ষণ করে। দর্শনার্থীদের জন্য মন্দিরটি সারা বছর খোলা থাকে। দর্শনের সময় ভোর 4টে থেকে দুপুর 12টা এবং দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত।
ফাইনালি আমরা সেই বিশাল ট্রাফিক কাটিয়ে বিজু ক্যাম্পাসে চলে এসেছি। এখানকার যে বিশ্বনাথ মন্দির আছে সেটা দেখার জন্য 2:10 বাজছে। একটু আগে এসেছি, মন্দির ভেতরে দেখা হয়ে গেছে। এখন এই বাইরে সুন্দর গার্ডেন করা, ক্যাম্পাসের ভেতরটা তো সত্যি ভীষণ সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর। তো এখন এখানে একটু বসে আছি, তারপর এখান থেকে বেরোবো। ওই বাকি যে মন্দিরগুলো আছে, হনুমান মন্দির, দুর্গা মন্দির, এগুলো তো 3টে নাগাদ বোধহয় খুলবে। তার আগে একবার লাঞ্চ করতে যেতে হবে, তারপর সেগুলো ভিজিট করতে যাব। মন্দির থেকে বেরোতেই চোখ আটকে গেল এই ছবিগুলোতে। কি অপূর্ব সুন্দর প্রতিটা ছবি। সব ছবিগুলোই হাতে আঁকা, এগুলো এখানে বিক্রি হচ্ছিল। এখানে নর্মাল ছবি, ফ্রেমে বাঁধানো ছবি, এছাড়া ক্যানভাস, বুকমার্ক অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। চিত্রশিল্পীরা কয়েকজন সামনে বসেও ছিলেন, সরাসরি ছবি এঁকে দিচ্ছিলেন। এত সুন্দর ছবিগুলো যে চোখ ফেরানো যায় না। তারপরে আমরা এই ক্যাম্পাসের মধ্যেই একটা ক্যাফেতে চলে এলাম। এখানে পরপর এরকম অনেক ছোট ছোট রেস্টুরেন্ট, ক্যাফে রয়েছে। এখান থেকেই আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ এরপরে আমাদের আরও কয়েকটা মন্দির দর্শন করা বাকি আছে। সাড়ে 3টে বাজছে আর আমরা সংকটমোচন হনুমান মন্দিরে চলে এসেছি। এখানে তো ফোন সব লকারে রেখে ভেতরে ঢুকতে হবে, তাই ভেতরে কোনো ভিডিও করতে পারবো না। 16শো শতকে বিখ্যাত সন্ত ও কবি তুলসীদাস এই সংকটমোচন মন্দির প্রতিষ্ঠা করেন। বলা হয় যে তুলসীদাস এই স্থানেই ভগবান হনুমানের দর্শন পান, যা তাকে মন্দির নির্মাণে অনুপ্রাণিত করে। বারাণসী রেল স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির, যা সড়কপথে স্থানীয় অটো, ট্যাক্সি কিংবা বাসের মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। 1964 সালে তুলসী মানস মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরটির নামকরণ মহান সাধক গোস্বামী তুলসীদাসের নামে করা হয়েছে, যিনি এই স্থানে রামচরিতমানস রচনা করেছিলেন। রামচরিতমানস হল সংস্কৃত রামায়ণের হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় সংস্করণ। মন্দিরের অভ্যন্তরীণ দেওয়ালগুলিতে রামচরিতমানসের বিভিন্ন শ্লোক ও দৃশ্য সুন্দরভাবে খোদাই করে আঁকা রয়েছে, যেগুলি ভগবান রামের জীবন ও কর্মের কাহিনী বর্ণনা করে। প্রধান গর্ভগৃহে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি রয়েছে। বিশেষত রামনবমী ও দীপাবলিতে মন্দিরে আধ্যাত্মিক সমাবেশ, পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। মন্দিরটি বারাণসীর বিখ্যাত দুর্গাকুণ্ড মন্দিরের পাশেই অবস্থিত। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। মন্দির দর্শনের সময় প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। তুলসী মানস মন্দির দেখার পর এখন আমরা এসেছি দুর্গা মন্দিরে। এখানেও যাই, সব মন্দিরে তো একই সিস্টেম, ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড থাকে না। তাও যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। Later. গুড ইভিনিং, 8টা বাজছে। আমরা তো আজকের সমস্ত পয়েন্টগুলো ভিজিট করে 4টে, 4:30-এর মধ্যে হোটেলে ফিরে এসেছিলাম। তারপরে সবাই এত টায়ার্ড ছিলাম, 2-3 দিন ধরে শুধু হাঁটা হচ্ছে আর সমস্ত কিছু ঘুরে বেড়ানো হচ্ছে, তাই জন্য ভালো করে রেস্ট নেওয়া হচ্ছে না। তাই সবাই এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ব্লগই করা হয়নি। তো এখন আমরা আর কেউ আজকে সন্ধেবেলাটা বেরোয়নি, একটু ভালো করে রেস্ট নিলাম। আর সৌরভ একমাত্র গেছে, একটু কয়েকটা জিনিসপত্র কেনাকাটার আছে, তাই জন্য ও একটু ঘুরতে ঘুরতে ঘাটের দিকে গেছে, মার্কেটের দিকে। তো এরপরে আমরা একটু পরে ডিনার করে নেবো। ডিনার করার জন্য একবার বেরোতে হবে বাইরে। ডিনার করে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। প্যাকিংগুলো বাকি আছে, কারণ কালকে সকালবেলা হচ্ছে আমাদের বারাণসী থেকে ট্রেন অযোধ্যার জন্য। অযোধ্যা যাওয়ার জন্য কালকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে সকাল 9:30টায়। রাত্রি এখন 9টা, আমরা ডিনার করতে এসেছি। আমাদের হোটেলের একদম পাশেই এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের নাম অন্নকূট। আজকে বেশি দূরে কোথাও যাইনি, আর এখানে এসে অর্ডার করেছি বেনারসের বিখ্যাত থালি। শেষ দিনে থালিটাই ট্রাই করা যাক। এখানে প্রচুর আইটেম আছে, সবকটার এক্স্যাক্ট নাম তো জানি না, বাট ওই রুটি, রাইস, ডাল, পনির, মিক্স ভেজ, রায়তা, মিষ্টি সব আছে।
রাত্রি 11টা। আমরা অনেকক্ষণ আগেই হোটেলে ফিরে গেছি ডিনার করে। প্যাকিংও সব কমপ্লিট হয়ে গেছে। কালকে সকাল 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এই সামনে থেকেই অটো পেয়ে যাব বারাণসী স্টেশন যাওয়ার। তো আমাদের 3 দিনের বেনারস ট্রিপ এখানেই শেষ হচ্ছে। এরপরে অযোধ্যা যাব। অযোধ্যায় 2 দিন স্টে আছে আমাদের, ওখানেও অনেক কিছু এক্সপ্লোর করার আছে। তো আজকের ডে 3 এখানেই শেষ করছি। আজকের মতো গুড নাইট। रात को जब चाँद चमके खिल